নমস্কার বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট জিওগ্রাফি ইন্টারভিউ বিষয়ক। তো চলুন শুরু করা যাক আজকের অডিও ক্লাস। আজকে আমাদের যে টপিকটি আমরা বেছে নিয়েছি যেটি হলো ওয়েদারিং এবং মাস ওয়াস্টিং, অর্থাৎ আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়। তো চলুন দেখা যাক এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন ইন্টারভিউয়াররা আমাদের করতে পারেন এবং তার সম্ভাব্য কী উত্তর আমরা দিতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আবহবিকার এবং ক্ষয়ীভবন অর্থাৎ ওয়েদারিং এবং ইরোশন এর মূল পার্থক্য কী, তখন আমরা এইভাবে উত্তর দিতে পারি, স্যার বা ম্যাডাম, আবহবিকার হলো শিলার স্থানে ইনসিটু অবস্থা অর্থাৎ স্থিত অবস্থায় শুধুমাত্র চূর্ণ বিচূর্ণ হওয়া বা গলে যাওয়া, এর কোনো অবস্থানের পরিবর্তন কিন্তু হয় না, এর জন্য কোনো মাধ্যমেরও প্রয়োজন নেই। কিন্তু ক্ষয়ীভবন হলো এই যে চূর্ণ বিচূর্ণ পদার্থ, এগুলি জল, বায়ু বা হিমবাহের মাধ্যমে অন্যত্র অপসারিত হওয়া, অর্থাৎ আবহবিকার হলো প্রস্তুতি পর্ব আর ক্ষয়ীভবন হলো সঞ্চালন পর্ব। 2 নম্বর প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকার এবং শুষ্ক অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি কেন, আমরা এইভাবে উত্তর দিতে পারি, আর্দ্র অঞ্চলে জল এবং কার্বন ডাইঅক্সাইড পর্যাপ্ত পরিমাণে থাকে। জল হলো সার্বজনীন দ্রাবক বা ইউনিভার্সাল সলভেন্ট, তাই জল খনিজগুলিকে দ্রবীভূত করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, যেমন কার্বনেশন, হাইড্রেশন ইত্যাদি। অন্যদিকে শুষ্ক অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হয়, যা শিলাকে সংকোচন ও প্রসারণ ঘটিয়ে ভেঙে দেয়, যেমন এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন আমাদের এইভাবে যদি করা হয়ে থাকে যে রাসায়নিক আবহবিকারের কোন প্রক্রিয়াটি চুনাপাথর অঞ্চলে প্রধান ভূমিরূপ সৃষ্টি করে, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে রাসায়নিক আবহবিকারের মধ্যে কার্বনেশন প্রক্রিয়াটি প্রধান। বৃষ্টির জল বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড নিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড চুনাপাথরের যে ক্যালসিয়াম কার্বনেট তাকে দ্রবীভূত করে কার্স্ট ভূমিরূপ তৈরি করে, যেমন এই বিভিন্ন কার্স্ট ভূমিরূপের আমরা উদাহরণ দিতে পারি ডোলাইন বা সিঙ্কহোল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন আমাদের যদি এইভাবে করা হয়ে থাকে যে এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন এবং গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, অর্থাৎ গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশনের বাংলাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বিচূর্ণীভবন আমরা বলতে পারি, বা ক্ষুদ্র কণা বিসরণ, হ্যাঁ মনে পড়েছে। এই দুইয়ের পার্থক্য কী, আমরা এইভাবে বলতে পারি যে স্বল্পমোচন সাধারণত গ্রানাইট শিলার মতো অসমসত্ব শিলার ওপর ঘটে থাকে, যেখানে বাইরের অংশ পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে খুলে যায়, এটি তাপমাত্রা পরিবর্তনের ফল। অন্যদিকে বিচূর্ণীভবন বা ক্ষুদ্রকণা বিসরণ এটি হলো সমসত্ব শিলার ওপর ঘটে থাকে, যেখানে শিলার প্রতিটি দানা আলগা হয়ে যায়, এটিও তাপমাত্রারই ফলাফল। আর এটি বিভিন্ন খনিজ এটি অসমসত্ব শিলা হবে, আমি ঠিক উল্টোটাই বললাম। এই ক্ষুদ্রকণা বিসরণের ক্ষেত্রে হয় বিভিন্ন খনিজ দিয়ে গঠিত হয়, তাদের সংকোচন এবং প্রসারণের হার আলাদা হয়, তাই প্রত্যেকটি যে কণা সেটা একে অপরের থেকে পৃথক হয়ে যায়। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ডিফারেন্সিয়াল ওয়েদারিং বলতে কি বোঝেন এবং এই ডিফারেন্সিয়াল ওয়েদারিংয়ের জন্য সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ দিন, আমরা এইভাবে বলতে পারি যে আবহবিকারের ফলে কি তৈরি হয়, ইনসেলবার্জ বা যেটাকে বলবো দ্বীপশৈল তৈরি হয়। এক্ষেত্রে কিভাবে ডিফারেন্সিয়াল ওয়েদারিং প্রসেসটা কাজ করে না, মরু অঞ্চলে কঠিন শিলা এবং নরম শিলা পাশাপাশি থাকলে নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কিন্তু কঠিন অংশ একটি বিচ্ছিন্ন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, যেমন আফ্রিকার যে কালাহারি মরুভূমিতে এই ধরনের ইনসেলবার্জ কিন্তু দেখা গিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে বায়োকেমিক্যাল ওয়েদারিং বা জৈব রাসায়নিক আবহবিকার এর গুরুত্ব ব্যাখ্যা করুন, আমরা কিভাবে উত্তর দিতে পারি যে উদ্ভিদের শিকড় যখন শিলার ফাটলে প্রবেশ করে তখন সেটি যান্ত্রিক আবহবিকার ঘটায়, কিন্তু শিকড় থেকে নিঃসৃত অ্যাসিড শিলার খনিজগুলোকে যখন দ্রবীভূত করে
তা কিন্তু রাসায়নিক আবহবিকার ঘটায়। এই মৃত উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে উৎপন্ন জৈব অ্যাসিড এই প্রক্রিয়ায় কিন্তু এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এইভাবে যদি করা হয়ে থাকে, জারণ বা অক্সিডেশন বলতে আপনি কি বোঝেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, জারণ হলো বাতাসে উপস্থিত অক্সিজেনের সঙ্গে শিলার মধ্যে থাকা লোহার মিশ্রিত হওয়া বা একটা বিক্রিয়া। এর ফলে শিলার রং পরিবর্তন হয়ে লাল বা হলুদ বর্ণের হয়ে যায় এবং শিলা দুর্বল হয়ে যায়। এটি হলো লোহায় যে মরিচা পড়ার মতো যে প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে তাপ বা টেম্পারেচার সেটা কিভাবে শিলার ভাঙনে সহায়তা করে, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে বিভিন্ন খনিজের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা বিভিন্ন হয়। দিনের বেলায় সূর্যের তাপে শিলার খনিজগুলি অসমানভাবে প্রসারিত হয় এবং রাতে অসমানভাবে সংকুচিত হয়। বারবার এই সংকোচন প্রসারণের ফলে খনিজগুলির মধ্যে ফাটল সৃষ্টি হয় এবং শিলা ভেঙে যায়। পরবর্তী প্রশ্ন যদি আমাদের করা হয়ে থাকে, হিমায়িত গলন বা ফ্রিজ থ এই চক্রের ফলে কিভাবে সৃষ্ট ভূমিরূপ কি নামে পরিচিত? আমরা এইভাবে বলতে পারি, জল যখন শিলার ফাটলে জমে তখন তার আয়তন প্রায় 9% বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই বৃদ্ধিপ্রাপ্ত চাপ শিলাকে ফাটিয়ে দেয়, একেই ফ্রিজ থ বা তুহিন আবহবিকার বলে। এর ফলে পর্বতের ঢালে সৃষ্ট শিলাখণ্ডের যে সঞ্চয় তাকে ট্যালাস বা স্ক্রি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে সয়েল ক্রিপ বা মৃত্তিকা সরণ এবং সলিফ্লাকশন এর মধ্যে কি সম্পর্ক, আমরা এইভাবে উত্তর দিতে পারি, এই দুটোই হলো ধীর গতির পুঞ্জিত ক্ষয়। সয়েল ক্রিপ হলো সারা বছর ধরে অত্যন্ত ধীর গতিতে ঢাল বরাবর মাটির নিচের দিকে সরে যাওয়া, আর সলিফ্লাকশন হলো পার্মাফ্রস্ট অঞ্চলে বরফ গলা জলের প্রভাবে মাটির যে স্যাঁতস্যাঁতে স্তরটির ঢাল বরাবর স্থান পরিবর্তন। পরবর্তী প্রশ্ন যদি আমাদের বলা হয়ে থাকে যে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং এর মূল কারণ এবং নিয়ন্ত্রক কি, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে পুঞ্জিত ক্ষয়ের মূল কারণ হলো মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি। এই শক্তি শিলা বা মাটিকে ঢাল বরাবর টেনে নামায়। এর প্রধান নিয়ন্ত্রক হলো স্লোপ অ্যাঙ্গেল বা ঢালের যে খাড়াই সেটা, আর জল উদ্ভিদের আচ্ছাদন। যত বেশি খাড়া ঢাল হবে এবং গাছপালা কম থাকবে তত এই প্রক্রিয়া দ্রুত ঘটবে। তাই এর প্রধান চালক কিন্তু গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে পুঞ্জিত ক্ষয়কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়, আর এর যে কোনো দুটি ভাগের দুটি উদাহরণ দিন। আমরা এইভাবে উত্তর দিতে পারি যে পুঞ্জিত ক্ষয়কে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। প্রধানত সয়েল ক্রিপিং যেটাকে বলছে বা সরণ, এরপর ফ্লো বা প্রবাহ, এরপর স্লাইড বা যেটাকে বলছে হরকানো হড়কে যাওয়া আর কি স্লাইড, আর পতন বা ফল। আর এই গতির ভিত্তিতে দুটোর উদাহরণ যদি আমরা বলতে পারি, সবচেয়ে ধীর গতির যেটি হলো সয়েল ক্রিপ আর সবচেয়ে দ্রুত গতির যেটি হলো ল্যান্ডস্লাইড। পরবর্তী প্রশ্ন যদি করা হয়ে থাকে যে আর্থ ফ্লো এবং মাড ফ্লো অর্থাৎ মৃত্তিকা প্রবাহ এবং কাদা প্রবাহ এদের মূল পার্থক্যটা কোন জায়গায়, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে মাড ফ্লোতে কি হয়, জলের পরিমাণ অনেক বেশি থাকে এবং সেটা স্বাভাবিকভাবেই জল বেশি থাকলে তার প্রবাহ অনেক দ্রুত গতির হবে। এক্ষেত্রে প্রধানত সূক্ষ্ম কাদা এবং পলিবাহিত হয়। এটা আবার আগ্নেয়গিরির ঢালেও দেখা যায়, যেটাকে বলা হচ্ছে লহর। অন্যদিকে আর্থ ফ্লোতে কিন্তু জলের পরিমাণ তুলনামূলক কম থাকে এবং এর গতি কিছুটা ধীরে হয়। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ল্যান্ডস্লাইড বা ভূমিধসকে কেন স্লাইডিং মুভমেন্ট বলা হয়ে থাকে, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে ল্যান্ডস্লাইডকে ভূমিধসকে স্লাইডিং মুভমেন্ট বলা হয় কারণ এখানে শিলা বা মাটির একটি পুরো স্তর বা অংশ সেটা অক্ষত অবস্থায় থাকে, একটা নির্দিষ্ট তল বা শিয়ার প্লেন বরাবর দ্রুত নিচে নেমে আসে। এটি পতন বা প্রবাহের মতো এলোমেলো হয় না, বরং একটা ব্লক বা স্ল্যাবের মতো স্তরে স্তরে নেমে আসে একটা নির্দিষ্ট
তল বরাবর। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ট্যালাস বা স্ক্রি সৃষ্টিতে আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের ভূমিকা কী, আমরা এইভাবে বলতে পারি যে প্রথমে ফ্রিজ থ মেথড, যার কথা আমরা আগেও বললাম, এই প্রক্রিয়ায় কী হচ্ছে, শিলা ভেঙে ছোট টুকরো টুকরো খণ্ডে পরিণত হয়। এরপর এই যে চূর্ণ শিলাখণ্ড সেগুলি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঢাল বরাবর নিচে নেমে স্তূপ আকারে জমা হয়, যেটাকে বলছি পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ আবহবিকার উপাদান যোগায় আর পুঞ্জিত ক্ষয় তা স্থানান্তর করে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, ঢালের স্থিতিশীলতা বা স্লোপ স্টেবিলিটি রক্ষায় গাছপালা কিভাবে সাহায্য করে, আমরা এইভাবে বলতে পারি যে গাছপালার শিকড় মাটিকে একসঙ্গে ধরে রাখে, যেটাকে বলছি কোহেশন, আর মাটিকে নিচে নেমে যাওয়া থেকে আটকায়। এছাড়া গাছেরা কি করছে, বৃষ্টির জলকে শোষণ করছে, যার ফলে যে মাটির স্যাঁতস্যাঁতে ভাব বা মাটির স্যাচুরেশনকে কিছুটা হলেও কমিয়ে দেয়, যেটা কিন্তু ভূমিধসের ঝুঁকিকে অনেকটাই কমায়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয় যে সড়ক নির্মাণ এই পুঞ্জিত ক্ষয়ের ঝুঁকিকে কিভাবে বাড়িয়ে তোলে, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে সড়ক নির্মাণের জন্য পাহাড়ের ঢালকে কেটে ফেলতে হয়। এর ফলে তার যে ল্যাটারাল সাপোর্ট সেটা কমে যায় এবং ঢালের যে স্বাভাবিক ভারসাম্য সেটা নষ্ট হয়। এছাড়া রাস্তার মাধ্যমে জল চুঁইয়ে ঢালের ভেতরে প্রবেশ করে, যেটা তার স্যাচুরেশনকে বাড়িয়ে তোলে, যা ধসের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে তোলে। আচ্ছা, পর্বতের যে উচ্চতা কমে যাওয়ার ক্ষেত্রে কি আবহবিকারের কিছু ভূমিকা রয়েছে, আমরা এর উত্তর আমরা কিভাবে দিতে পারি যে আবহবিকার শুধুমাত্র যে পর্বতের উপরিভাগের বা পাহাড়ের উপরিভাগের উপাদানগুলিকে আলগা এবং দুর্বল করে, সরাসরি কিন্তু পাহাড়কে নিচু করে না। পাহাড় বা ভূমিকে নিচু করার আসল কাজটি করে থাকে ক্ষয়ীভবন বা ইরোশন এবং মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়, যা এই আলগা উপাদানগুলিকে সরিয়ে নিয়ে যায় বা ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে হিউম্যান অ্যাক্টিভিটিস বা মানবীয় কার্যকলাপ কিভাবে পুঞ্জিত ক্ষয়ের হারকে ত্বরান্বিত করায়, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে মানুষের অবৈধ বৃক্ষছেদন বা বিস্ফোরণ, এর জন্য ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হচ্ছে, বা খনি খনন এবং অপরিকল্পিত যে বিভিন্ন নির্মাণ কার্য, এগুলি কিন্তু পুঞ্জিত ক্ষয়ের হারকে বাড়িয়ে দেয়। বিশেষত ঢালে জল নিষ্কাশনের পথ যখন পরিবর্তন করা হয় তখন জল অনুপ্রবেশের হার বেড়ে যায় এবং মাটির স্যাচুরেশন বাড়ে এবং ধস শুরু হয়। আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে আবহবিকার ছাড়া কি ক্ষয়ীভবন সম্ভব, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। আমরা এইভাবে বলতে পারি যে হ্যাঁ, সীমিত পরিসরে সম্ভব। যখন কোনো শক্তিশালী মাধ্যম যেমন হিমবাহ বা প্রচণ্ড বেগে প্রবাহিত জল কোনো কঠিন শিলাকে সরাসরি ঘর্ষণ বা অ্যাব্রেশন এবং প্লাকিং বা উৎক্ষেপণের মাধ্যমে উপড়ে ফেলে, তখন কিন্তু আবহবিকারের প্রয়োজন হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষয়ীভবনের আগে আবহবিকারের প্রয়োজন হয়। বন্ধুরা, আগামীতেই আমাদের এই ইন্টারভিউ প্রক্রিয়াটি শুরু হবে। ইতিমধ্যেই ইন্টিমেশন লেটার জারি হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে ডাক পেয়েছি ইন্টারভিউতে। আপনারা কারা কারা পেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে খুব শীঘ্রই আমি আরও অনেক অডিও ক্লাস নিয়ে আসবে এই সম্পর্কিত, কারণ আমি নিজেও প্রিপারেশনের মধ্যে রয়েছি। আমার উপকার তো হবেই, আর এর মাধ্যমে যদি আপনারা দু একজন উপকৃত হন সেটাও আমার ভালো লাগবে। তো আজকের ভিডিও বা অডিও ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী অডিও ক্লাসে খুব শীঘ্রই কথা হচ্ছে। ধন্যবাদ।